আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা এবং সবাই জয়েন করে ফেলো দ্রুত। ওকে, আজকে অনার্স প্রথম বর্ষর 2023-24 সেশনের বেসিক অর্থনীতি ক্লাস 3, টপিক যোগান। ওকে, তাহলে যোগান আমরা বলছিলাম আমাদের অর্থনীতিতে যে বাজার আছে বা তোমার অর্থনীতির যে কার্যক্রম, ব্যষ্টিক অর্থনীতির এই কার্যক্রম হয় দুইটা পক্ষ অনুযায়ী। বাজার এর কয়টা পক্ষ? দুইটা পক্ষ, একটা ক্রেতা আরেকজন বিক্রেতা। ক্রেতার ক্ষেত্রে আমরা পড়ছিলাম চাহিদা, আর বিক্রেতার ক্ষেত্রে যোগান। বাজারে বিক্রেতার কাজ কি করা? বাজারে যোগান দেওয়া। ঠিক আছে, তাহলে এটা হলো আজকের বিষয়। আমরা এর আগের দুইটা ক্লাসে চাহিদা নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনার বিষয় আমাদের যোগান। তাহলে প্রথমে আমরা জানি যোগান বিষয়টা কি। যোগান বিক্রেতা যেই পরিমাণ পণ্য বাজারে বিক্রি করতে চায়। যোগান কি? বিক্রেতা যেই পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে চায়, এটাই হলো যোগান। ওকে, আশা নিশা, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম, ক্লিয়ার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আফিয়াত, পূর্ণতা। ওকে, সব বুঝতেছ? ক্লাস ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে যোগান বলতে কি বোঝায়? সবাই খাতা কলম নিয়ে বসো। হ্যাঁ, ক্লাসে খাতা কলম নিয়ে বসবা। তাহলে ক্লাসটা নোট করা হয়ে গেলে আপনারা মেইন বইয়ের সাথে একদম ক্লিয়ারলি বুঝে বুঝে পড়তে পারবেন। মেইন বইয়ের সাথে বুঝে বুঝে পড়াটা ইম্পর্টেন্ট। এটার জন্য খাতা কলম নিয়ে বসা উচিত আমাদের সবার। তাহলে চলেন, তাহলে যোগান কি করে? যোগান একজন বিক্রেতা বাজারে যোগান দেয়। সে কি করে? সে বাজারে বিক্রি করতে আসে, উৎপাদন করে বাজারে বিক্রি করতে আসে, এটাই যোগান। তাহলে যোগান কিসের উপর নির্ভর করে সবচেয়ে বেশি? যোগানও সবচেয়ে বেশি নির্ভর করে দামের উপর। কার উপর? দামের উপর। অর্থাৎ একটা নির্দিষ্ট দামে বিক্রেতা যেই পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করতে চায়, এটাই কি? যোগান। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি যোগানের? যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে যোগান বলে। বিক্রেতা কি করে? যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে কি বলা হয়? যোগান বলে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে যোগান বিষয়টা কি। যোগান হলো একজন বিক্রেতা বাজারে যেই পরিমাণ দ্রব্য বিক্রি করতে ইচ্ছুক থাকে, এটাই হলো কি? যোগান। তাহলে এইটুকু আমরা সবাই ক্লিয়ার হলে ডান লিখবো। এটুকু ক্লিয়ার হলে ডান লিখবো। এবার আসেন, বিক্রেতা যোগান কার উপরে সবচেয়ে বেশি নির্ভর করে? যোগান নির্ভর করে দ্রব্যের দামের উপর। কার উপর সবচেয়ে বেশি নির্ভর করে? দ্রব্যের দামের উপর। তাহলে এই ক্ষেত্রে দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, আর দাম কমলে যোগান
কমে। ওকে, তাহলে এটুকু আমরা সবাই বুঝতে পারলাম যে যোগান সবচেয়ে বেশি নির্ভর করে হচ্ছে কার উপর? দামের উপর। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে এবং দাম কমলে যোগান কমে যাবে। ঠিক আছে, তাহলে এই অবস্থাটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে যোগানের মোটামুটি আমরা একটা বলতে পারি, মোটামুটি না কমপ্লিটলি একটা ধারণা তোমরা পেয়ে গেছো। এইবার আসবে এখান থেকে প্রশ্ন কিভাবে কি করতে চায়, পেঁচাইতে পারে। পরীক্ষার প্রশ্ন তো একেবারে সহজ সরল ভাবে আসবে না যে যোগান ব্যাখ্যা করো, এভাবে তো আসবে না। যোগান নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। তাহলে যোগান নিয়ে বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো কিরকম হয় ওই অনুযায়ী আমরা হচ্ছে পড়াটাকে আগায় নিয়ে যাব। দেখো, প্রথমত যোগানের থেকে প্রশ্ন আসে হচ্ছে কি, এরকম প্রশ্ন আসতে পারে, যোগানের নির্ধারক সমূহ আলোচনা করো, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এরপরে আসতে পারে একটি কাল্পনিক যোগান সূচি অথবা সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করো, এরকম প্রশ্ন আসবে। এবার আসতে পারে যোগান বিধিটি ব্যাখ্যা করো। আর এই মাঝখানে আবার দিতে পারে যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক কি। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আমরা হচ্ছে পেয়ে থাকি সচরাচর, একেবারে মেইনলি এই ধরনের প্রশ্নগুলোই হচ্ছে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। আবার অনেক সময় পরীক্ষায় সমীকরণ দিয়ে দিবে। এখন বর্তমানের যে প্রশ্ন প্যাটার্ন যাচ্ছে, এই প্রশ্ন প্যাটার্নে দেখবা যে সবচেয়ে বেশি অ্যাপ্লাইড কোশ্চেন দেয়। যেমন 2022 সালের যে প্রশ্নটা বা 23 সালের যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা তোমরা দেখছো কিনা আমি জানি না, ওইখানে কিন্তু কোনো থিওরি দেয়ই নাই। ব্যষ্টিক অর্থনীতিতে কোনো থিওরিই নাই। সব কি করছে, সব হচ্ছে বড় বড় চিত্র দিয়ে দিছে, বড় বড় ছক দিয়ে দিছে, ওইখান থেকে হচ্ছে প্রশ্ন সলভ করতে বলছে। তো দ্যাটস ওয়াই আমাদের অ্যাপ্লাইড সেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা অনেক বেশি গুরুত্ব দিয়ে শিখতে হবে। প্রশ্ন আমরা শিখবো, বাট প্রশ্নের মধ্যে যেগুলো অ্যাপ্লাইড সেকশন, যেগুলো ম্যাথ জাতীয় সেকশন, যেগুলো চিত্র জাতীয় সেকশন, এগুলো আমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শিখবো। না হলে হচ্ছে তোমরা হচ্ছে পরীক্ষায় গিয়ে আটকে যাবা। আর যারা মেইন বই ফলো করবা, আমি কমপ্লিটলি, আমি কোনো ভাই শর্টকাটে বিশ্বাসী না, আমি কমপ্লিটলি মেইন বইয়ে বিশ্বাসী। দ্যাটস ওয়াই তোমরাও মেইন বই ফলো করবা, যে কোনো রাইটারের হতে পারে। ঠিক আছে, তবে আমার কাছে যদি বলো যে পার্সোনালি যে ভাই আপনার কাছে সবচেয়ে ভালো বই কোনটা মনে হয় ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য, ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য সবচেয়ে ভালো মানের বই হচ্ছে তোমার যেমন শাহেদ আহমেদ আছে, ঠিক আছে, আবার আরেকজন আছে লিয়াকত আলী আছে, এরপর হচ্ছে নুরুল ইসলাম আছে। এই 3-4 জন রাইটারের মনে করো যে বইগুলো অনেক ভালো। তাহলে তোমরা চাইলে এই রকমের বইগুলো ফলো করতে পারো। বই ফলো করার পরে এরপরে যদি তোমার কাছে মনে হয় যে কোনো সাজেশন তোমার ফলো করা উচিত, তখন গিয়ে সাজেশন ফলো করতে পারো। বাট সাজেশন থেকে শুধু তোমরা প্রশ্নটা নেবা যে এই প্রশ্নগুলো সাজেশনে ইম্পর্টেন্স দিয়েছে, সাজেশনে শুধু হচ্ছে প্রশ্নটা নেবা, আর উত্তরগুলা বই থেকেই পড়বেন। কারণ একবার আপনি বই পড়ছেন, আবার যদি গাইড পড়তে যান তাহলে আপনার পড়াটা ডাবল হয়ে যাবে, কারণ গাইডের ভাষা অন্যরকমের হতে পারে। আর গাইডগুলো লেখে হচ্ছে অনভিজ্ঞ লোক, তাই গাইডের উপরে সম্পূর্ণ বিশ্বাস করবেন না। ঠিক আছে, আর বইগুলো লেখে অনেক অভিজ্ঞ লোক। বইগুলো লিখতে একজন রাইটারের অনেক পরিশ্রম করতে হয়, অনেক বই পড়তে হয়, অনেক সাবজেক্ট নিয়ে ঘাটাঘাটি করতে হয়। ঠিক আছে, তাহলে এইটুকু কি আমরা ক্লিয়ার? প্রশ্নগুলো কিরকম হয়ে থাকে ক্লিয়ার হলে ডান লিখো, প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে থাকলে ডান লিখো। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন এগুলোর পরে পড়বো। এই যোগানের থেকে কিছু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসে, সেগুলো আমরা একটু পরে পড়বো। আচ্ছা, এগুলো তুলছো সবাই? মুছে ফেলবো আমি। তাহলে প্রথম প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যতটুকু সম্ভব আর কি, তোমাদের ধৈর্যে যতটুকু কুলায় ততটুকু আমি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, এরপরে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব।
আচ্ছা, যোগানের নির্ধারক। নির্ধারক মানে কি? যে সকল বিষয়ের উপর যোগান নির্ভর করে হ্রাস বৃদ্ধি হয় তাকে যোগানের নির্ধারক বলে। তাকে কি বলা হয়? যোগানের নির্ধারক বলা হয়। মানে নির্ধারকগুলো কি কি? নির্ধারকগুলো হলো যে সকল বিষয়ের উপরে যোগান নির্ভর করে। যেমন আমি নির্ভর করি কার উপরে, তুমি নির্ভর করো কার উপরে, এই একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে কার উপরে নির্ভর করে, তাদের প্রত্যেকের একটা নির্ভরশীলতার কি রয়েছে, জায়গা রয়েছে। ওইগুলা পরিবর্তন হলে যোগান পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রথম 1 নাম্বার নির্ধারক আমরা বলি, 1 নাম্বার নির্ধারক হচ্ছে দাম। দ্রব্যের নিজস্ব দাম। দামের সাথে যোগানের একটা খুব গভীর সম্পর্ক, এবং চাহিদা এবং যোগান, চাহিদা ও যোগান সবচেয়ে বেশি নির্ভর করে একজন ব্যক্তির সাথে, সেটা হচ্ছে দাম। এটা এই কথাটা সবচেয়ে ভালো করে মনে রাখবা। তাহলে দামের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে বিপরীত, বিপরীত। আর দামের সাথে যোগানের সম্পর্কটা হচ্ছে সমমুখী, অথবা বলতে পারো সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে? একটু আগে আমরা বলছি যে সমমুখী বা সমানুপাতিক বলতে কি বোঝায়। আর বিপরীত মানে কি? দাম বাড়লে চাহিদা হ্রাস পাবে, দাম কমলে চাহিদা বৃদ্ধি পাবে। ওকে, তাহলে দাম ও যোগানের সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক। দাম ও যোগানের সম্পর্ক কি? সমানুপাতিক। তার মানে কি? দাম বাড়লে যোগান বাড়ে, এবং দাম কমলে যোগান কমে। ক্লিয়ার এটুকু? দাম বাড়লে যোগান কমে, যোগান বাড়ে, দাম বাড়লে কমলে যোগানও কমে। ঠিক আছে? তাহলে এই নির্ধারকটা আমরা ক্লিয়ার, দামের নির্ধারকটা ক্লিয়ার। ক্লিয়ার হলে ডান লিখো। সবাই রেসপন্স করবা, একটু রেসপন্স করো, তাহলে ক্লাসটা জমবে। মানে হচ্ছে আমারও ক্লাসটা করাইতে অনেক ভালো লাগবে। একটু রেসপন্স করো সবাই। ওকে, এরপরে আসো যোগানের আরেকটা অন্যতম নির্ধারক আমরা পড়ি। ওকে, ডান, সবার ডান। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার, দ্রব্যের চাহিদা। চাহিদা এবং যোগান একে অপরের পরিপূরক। ঠিক আছে? চাহিদা এবং যোগান একে অপরের কি? পরিপূরক। ওকে, সবার ডান, গুড। আমরা সবসময় মনে রাখবো চাহিদা এবং যোগান একে অপরের কি? পরিপূরক। চাহিদা না থাকলে যোগান হবে না, যোগান না থাকলে আবার চাহিদা হবে না। ঠিক আছে? তাহলে চাহিদার উপরে যোগান কি করে? অনেক বেশি নির্ভর করে। তাহলে কি হবে? কোন দ্রব্যের চাহিদা বেশি হলে যোগান বাড়ে, এবং চাহিদা কম হলে যোগান কমে। ঠিক আছে? চাহিদা বেশি হলে যোগান বাড়ে, আবার চাহিদা কম হলে যোগানও কমে। কেন? কারণ কোন দ্রব্যের, তুমি একটা দ্রব্য উৎপাদন করলা, বিক্রি করতে বাজারে গেলে, এটা কোনো চাহিদাই নেই। এখন ধরো স্বাভাবিক ক্ষেত্রে বলি, এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর চাহিদা এখন নাই। যেমন রেডিও। এখন তুমি একজন রেডিও উৎপাদনকারী, রেডিও কি মানুষ এখন কিনবে? আগে যেরকম ঘরে ঘরে রেডিও বাজানো হইতো, এখন কি ঘরে ঘরে রেডিও বাজায়? এখন তুমি যদি রেডিও উৎপাদন করো, রেডিও কেউ কিনবে? কিনবে না। কারণ কি? কারণ এটার কোনো চাহিদা নাই। ঠিক আছে? ওটার কোনো
চাহিদা নাই, তার জন্য এখন দেখো বাজারে ওইরকম কোনো কিছু পাওয়াও যায় না। এখন যেটা প্রয়োজনীয়তা বেশি, এখন দেখবা গলিতে অলিতে গলিতে মোবাইলের দোকান। কেন মোবাইলের দোকান? কারণ মোবাইলের চাহিদাটা অনেক বেশি। মোবাইলের চাহিদাটা কি অনেক বেশি। এরপরে 3 নাম্বার সময়। ঠিক আছে, সময়, সময়ের উপরে যোগান অনেকটা বেশি নির্ভর করে। কারণ সময় যদি পরিবর্তিত হয়ে যায়, চাইলেও যোগান দেওয়া সম্ভব হয় না অনেক জিনিসের। যেমন ধরো যে মৌসুমী ফসল, মৌসুমী ফসলের ক্ষেত্রে যোগান বৃদ্ধি পায় এবং অন্য সময় যোগান হ্রাস পায়। এখন দেখো যেমন হচ্ছে, যেমন কাঁঠালের যোগান। এখন যদি তোমার কাছে কেউ বলে আমি কাঁঠাল খাইতে চাই, কাঁঠাল এনে দাও, কাঁঠাল তুমি কই থেকে এনে দিবা বলো তো? সম্ভব? কোনোভাবেই কাঁঠাল আনা সম্ভব না, কারণ কাঁঠালের এখন মৌসুমী না। যেমন শীতের শাকসবজি তুমি চাইলে গরমে পাইতে পারবা, সবগুলা পাওয়া যাবে না। হাইব্রিড কিছু পাওয়া যায়, বাট সবগুলো পাওয়া সম্ভব না। তাহলে এগুলাকে বলা হয় সময়ের কারণে বা মৌসুমী ফসলের কারণে বা মৌসুমের কারণে এই সকল দ্রব্যের যোগান বৃদ্ধি পায়। এখন যেমন হচ্ছে বাজারে তরমুজ আছে, সারা বছর তো তরমুজ থাকে না, ঠিক আছে? তো এখন আস্তে আস্তে কি বাড়বে, এটার যোগান বাড়তেই থাকবে। এটার দাম যদি কমেও তারপরে কি করবে, যোগান বাড়তে থাকবে। বুঝা গেল? আচ্ছা, এটুকু ক্লিয়ার আমরা সবাই? 3 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হলে ডান লিখো। তিন নাম্বার পর্যন্ত ক্লিয়ার হলে ডান লিখো। ওকে, 4 নাম্বার হচ্ছে উপকরণের দাম। দেখো, কোনো একটা দ্রব্য উৎপাদন করতে হলে তো অবশ্যই কি লাগবে, অবশ্যই কোনো না কোনো উপকরণ লাগে। দেখো, যদি এই বোর্ডটার কথাই আমি চিন্তা করি, এই বোর্ডটা তৈরি করতে কোনো না কোনো উপাদান লাগছে, বোর্ডটার পর্যন্ত আসতে তার কোনো না কোনো উপাদান লাগছে। ওইগুলোর দাম যদি বৃদ্ধি পায় তাহলে যোগান কমবে। উপকরণের দাম যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, যোগান কমবে। কারণ পর্যাপ্ত পরিমাণের পুঁজি না থাকায় সে উপকরণের দাম বৃদ্ধি থাকার কারণে যোগান কমায় দিবে। আবার উপকরণের দাম যখন কমবে তখন যোগানটা বাড়বে। এই জন্য উপকরণের দামের উপরও কি করে, যোগান নির্ভর করে। ওকে, সবার ডান। আচ্ছা, এটা আমরা লিখি। 4 নাম্বার দেখি। 4 নাম্বার হলো উপকরণ বা উৎপাদনের কাঁচামাল অথবা উপকরণ এর মূল্য বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায় এবং মূল্য হ্রাস পেলে যোগান বৃদ্ধি পায়। যোগান কি পায়, বৃদ্ধি পায়। তাহলে এটা ক্লিয়ার, আমরা উপকরণের দাম বিষয়টা ক্লিয়ার, আশা করি এটাও বুঝতে পারবা। এবার 5 নাম্বার আসো, কর ও ভর্তুকি। এই জিনিসটা যোগানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা একটু ভালো করে বুঝবা। হ্যাঁ, যোগানের উপর কর এবং ভর্তুকির প্রভাব, এটা নিয়ে আমরা পরে আরো ডিটেলসে আলোচনা করব, মানে চিত্রমিত্র দিয়ে এগুলা নিয়ে আমরা আলোচনা করব। বাট এখন একটু প্রাথমিকভাবে এটা একটু ভালো করে বুঝো। কর ও ভর্তুকি, কর মানে কি? কর মানে হচ্ছে উৎপাদনকারীকে সরকারকে দিতে হয়। কর হলো কি, কর হলো, এটার ইংরেজি হচ্ছে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে উৎপাদনকারীর খরচ, উৎপাদনকারীর খরচ। আর এটা হলো ভর্তুকি। ভর্তুকি হলো উৎপাদনকারীর আয়, উৎপাদনকারীর
আয়, অর্থাৎ যেটা সরকার দেয়, যেটা সরকার কি করে দেয়, একটাতে সরকারকে টাকা দিতে হয়, আরেকটাতে সরকার টাকা দেয়। কথা বুঝতে পেরেছো? তাহলে করের ফলে যদি কর আরোপ করা হয়, করের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি উৎপাদন কর বৃদ্ধি পেলে যোগান হ্রাস পাবে। কি পাবে? যোগান হ্রাস পায়। আর ভর্তুকি বৃদ্ধি পেলে ভর্তুকি বৃদ্ধি পেলে ভর্তুকি বৃদ্ধি পেলে মূলধন বৃদ্ধি পাওয়ায় যোগান বৃদ্ধি পায়। ক্লিয়ার এটুকু? কর এবং ভর্তুকির বিষয়টাকে আমরা ক্লিয়ার হলে ডান লিখি, আবার সবাই একটু অ্যাক্টিভ থাকি। ক্লিয়ার হলে আবার ডান লিখি। কর এবং ভর্তুকির বিষয়টা ক্লিয়ার, এবং উপকরণের দাম বিষয়টা ক্লিয়ার। কর হচ্ছে উৎপাদনকারীর খরচ, কেন? কর হচ্ছে সরকারকে টাকা দিতে হয় উল্টা, আর ভর্তুকি হচ্ছে সরকার উৎপাদনকারীকে টাকার উল্টা দেয়, যে তুমি কম টাকায় উৎপাদন করো, আমি তোমাকে বাকি টাকা দিব। তাহলে এই ফলে কি হবে? উৎপাদন বাড়বে, আর ভর্তুকি কর আরোপ করা হলে উৎপাদন কমবে। ক্লিয়ার? তাহলে এটুকু সবাই ক্লিয়ার? আমরা ক্লিয়ার হলে ডান লিখি। কোনোটায় প্রবলেম থাকলে বলতে পারো, প্রবলেম থাকলে আমরা কমেন্টে জানাবো। হ্যাঁ, সাথে সাথে কমেন্ট করবা, যেই দিক দিয়ে প্রবলেম পাবা সেই দিকে সাথে সাথে কমেন্ট করবা। তাহলে এইগুলাই ছিল হচ্ছে নির্ধারকের মধ্যে গুরুত্বপূর্ণ। যদি তোমাদের 4 নম্বরের জন্য এই প্রশ্নটা আসে, তাহলে এই 5টা নির্ধারক দিবা। হ্যাঁ, 4 নম্বরের জন্য যদি আসে তাহলে এই 5টা নির্ধারক দিবা। ক্লিয়ার? 4 নম্বরের জন্য আসলে 5টা নির্ধারক দিবা। ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নির্ধারক। আরো আছে, চাইলে তোমরা বই থেকে পড়ে নিতে পারো। ওকে, আচ্ছা, এরপরে যাই আমরা যোগান অপেক্ষক। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এখান থেকে তোমাদের ক বিভাগের প্রশ্নগুলো আসে, আলাদা করে আর পড়তে হয় না। হ্যাঁ, ক বিভাগের প্রশ্নগুলো আলাদা করে তোমাকে পড়তে হবে না, এগুলো যদি একটু ভালো করে পড়ে নাও। তাহলে আমরা চাহিদার ক্লাসে অপেক্ষক নিয়ে আলোচনা করেছিলাম। অপেক্ষক মানে হচ্ছে দুটি বিপরীত রাশি বা বিপরীত ক্রিয়া, দুটি ক্রিয়ার মধ্যে গাণিতিক সম্পর্ক, দুটি ক্রিয়ার মধ্যে কি থাকবে? গাণিতিক সম্পর্ক, এটাই হচ্ছে অপেক্ষক। এখন যোগান অপেক্ষক কাকে বলবে? যোগানে তো কি আছে? অনেকগুলা নির্ধারক আছে। তাহলে যোগানে তো কারো না কারোর উপরে কি করে? নির্ভর করে। এই যে যোগানের কারোর উপরে নির্ভরশীলতার এই সম্পর্কটা যখন কিভাবে প্রকাশ করা হবে? গাণিতিক ভাবে প্রকাশ করবে, তখন সেটাকে বলা হবে অপেক্ষক। যোগান যখন তার নির্ধারকগুলোর উপরে নির্ভর করে এবং এটাকে যদি গাণিতিক ভাবে প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হবে? যোগান অপেক্ষক। চলুন আমরা লিখে নিই যে যোগান ও তার নির্ধারক সমূহের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান, তার গাণিতিক রূপকে যোগান অপেক্ষক বলে। যোগান অপেক্ষক বলে। যেমন যোগানের ইংরেজি হচ্ছে সাপ্লাই, এটা একটু আমরা মনে রাখবো। যোগানের ইংরেজি হচ্ছে সাপ্লাই। যেমন S ইকুয়াল টু ফাংশন অফ, ধরো যে পি, S ইকুয়াল টু হচ্ছে ফাংশন অফ পি, অর্থাৎ এই S টা পি এর উপর নির্ভর করে, অর্থাৎ দামের উপর সে নির্ভর করে পরিবর্তিত হয়। আর এই F কে বলা হয় ফাংশন,
এফ কে বলা হয় ফাংশন, আর এস কে বলা হয় যোগান, ঠিক আছে, আর পি কে বলা হয় দাম। তাহলে এই যোগান কার উপর নির্ভর করে? দামের উপরে নির্ভর করে। এই নির্ভরশীলতার সম্পর্কটা কি বলা হয়? কি বলা হয়? হচ্ছে অপেক্ষক, যোগান অপেক্ষক। ক্লিয়ার? আমরা যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখি। যোগান অপেক্ষক ক্লিয়ার হলে আমরা ডান লিখব। যোগান অপেক্ষক ক্লিয়ার হলে ডান লিখব। ওকে, আচ্ছা, এরপরে আসি আমরা যে একটি কাল্পনিক অথবা বলতে পারি একটি যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন করো। ওকে, অথবা পরীক্ষায় একটা সূচি দিয়ে দিল, এটা থেকে যোগান রেখা অঙ্কন করতে পারো, অথবা পরীক্ষায় একটা সমীকরণ দেওয়া থাকবে, অথবা অপেক্ষক। তাহলে সমীকরণটা কেমন থাকতে পারে? ধরো যে s = 10 + 2p, এটা হচ্ছে একটা যোগান সমীকরণ। এটা হলো কি একটা যোগান সমীকরণ। এই সমীকরণে এটা হচ্ছে অধীন চলক, অধীন, এটা হলো স্বাধীন চলক। এগুলো নোট করে রাখো, এগুলো ক বিভাগের প্রশ্নে আসে। এখানের মধ্যে অধীন চলক কোনটি, এখানের মধ্যে স্বাধীন চলক কোনটি, এগুলো আসবে পরীক্ষায়। তারপরে এটাকে বলা হয় ধ্রুবক, ধ্রুবক অথবা ছেদক। আর এই +2 হচ্ছে এই সমীকরণের ঢাল। +2 হলো কি? এই সমীকরণের ঢাল। ক্লিয়ার আমরা এটুকু? তাহলে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে যে এখান থেকে রেখা অঙ্কন করো, এখান থেকে কি করো? রেখা অঙ্কন করো। তাহলে এটা আমরা চাহিদা রেখা অঙ্কনের মধ্যেও দেখছিলাম, যেইভাবে চাহিদা রেখা অঙ্কন করা যেত ঠিক সেইভাবে এখন আমরা যোগান রেখাও কি করতে পারবো? অঙ্কন করতে পারবো। তাহলে পরীক্ষায় যদি আসে যোগান রেখা কাকে বলে? যোগান রেখা, যোগান রেখা কাকে বলে? যোগান রেখা কাকে বলে বলতে পারবা? যোগান রেখা হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রয় করতে ইচ্ছুক থাকে তা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করাকে যোগান রেখা বলে। ক্লিয়ার? হ্যাঁ, -10ও দিতে পারো, সমস্যা নেই। এখানে -10ও দিতে পারে, আবার হচ্ছে শুধু 10ও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, -10 দিলে রেখাটা একটু বড় হবে, আর +10 থাকলে রেখাটা একটু ছোট হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, -10ও দিতে পারো। আশা, -10ও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তুমি যদি চাও আমি -10 দিয়েও করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, -10 দিয়ে করে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে রেখা। আর এটাকে যদি বলা হয় যোগান সূচি কাকে বলে? ঠিক আছে, যোগান সূচি কাকে বলে? এইটা সব ঠিক থাকবে। এই রেখাচিত্রের জায়গায় তোমরা বসায় দিবা তালিকা আকারে প্রকাশ করাকে কি বলা হয়? যোগান রেখা না বলে তখন হবে কি? যোগান সূচি বলে। ওকে, যখন এই সম্পর্কটাকে কি বলা হবে? তালিকা আকারে প্রকাশ করা হবে, তখন তাকে আমরা যোগান সূচি বলবো। আর যখন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করবে তখন সেটা আমরা কি বলবো? রেখা বলবো। ক্লিয়ার? এটুকু সবাই ক্লিয়ার?
এই স্টেপটা শেষ করার পরে এইবার আমরা হচ্ছে সূচির সাহায্যে ব্যাখ্যা অথবা সমীকরণ থেকে সূচি অঙ্কন করব আমরা। ওকে, তুমি যেটা বললা এখন এটা দিয়েই করব আমরা। s = -10 + 2p, -10 + 2p, অথবা আমরা এটা 4p নিয়ে নিই। তাহলে এবার দেখো এখানে p এর মান আমরা ধরে নিব। p = 1 হলে s = -10 + 4p, 4p না দিয়ে এখানে 1 দিব, ইকুয়াল টু হচ্ছে -6, এগুলো হবে কি -6 + 4 বাদ গেলে -6 থাকবে। p = 2 হলে s = -10 + 4 × 2, তাহলে কত হয়ে যাবে? তাহলে হয়ে যাবে হচ্ছে 8, এখানে হচ্ছে -2। p = 3 হলে s = -10 + 4 × 3, 12, এটা হবে +2। p = 4 হলে s হবে -10 + 4 × 4, এখানে হবে হচ্ছে কত, 4 4 16, তাহলে +6। এই হচ্ছে আমরা মান পাইলাম। দাম যদি 1 থেকে 4 টাকা পর্যন্ত ধরি তাহলে যোগান পাইলাম আমরা এই পর্যন্ত। ওকে, তাহলে এটাকে এবার আমরা এখানে তালিকা আকারে লিখব। তালিকা আকারে কিভাবে লিখব দেখো, এখানে নিলাম হচ্ছে দাম p, আর এখানে হচ্ছে QS, যোগানের পরিমাণ। ওকে, তাহলে দাম দেখো 1 2 3 4 পর্যন্ত নিছিলাম। দাম 1 টাকা হলে -6, 2 টাকা হলে -2, 3 টাকা হলে +2, 4 টাকা হলে 6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সূচি, আমরা সূচি পেয়ে গেলাম। তোমাকে যদি বলে কাল্পনিক সূচি, তুমি চাইলে এই সূচি দিয়েও কি করতে পারো, ব্যবহার করতে পারো। এখানে দেখো দাম বাড়তেছে আস্তে আস্তে, যোগানও বাড়তেছে, দাম বাড়তেছে আস্তে আস্তে কি করছে, যোগানও বাড়তেছে। তাহলে এটা কি আমরা বলবো হচ্ছে যোগান সূচি, এটাকে আমরা কি বলতে পারি, যোগান সূচি। ওকে, কারণ দামের সাথে যোগানের সম্পর্কটা এখানে কি সমমুখী। তাহলে এইটুকু সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখো, একটু কমেন্ট করো, ডান লিখো। হ্যাঁ, -2। ওকে, এরপরে আসো এটার থেকে আমরা রেখা অঙ্কন করব, চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করার জন্য আমাদের প্রথমে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ লাগবে। ভূমি অক্ষে নিলাম হচ্ছে আমরা যোগানের পরিমাণ, আর লম্ব অক্ষে নিলাম হচ্ছে আমরা শুধু দাম। ওকে, তাহলে এবার এখানে আমরা মান নিব। দেখো মান নেওয়ার ক্ষেত্রে এখন আমাদের মাইনাস মান আছে। কি মান আছে? মাইনাস মান আছে। তাহলে মাইনাস মান থাকলে আমরা কি করব দেখো, এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুর এই পাশ থেকে হচ্ছে আমাদের মাইনাস মান আসবে। মূল বিন্দুর এই পাশে কি আসবে? মাইনাস মান। তাহলে মাইনাস মানটা কি? মাইনাস মান হচ্ছে -2 and 6, -2 and 6। তাহলে আমরা এখানে নিতে পারি -2, -4, আর এই পর্যন্ত নিতে পারি -6, 2 করে গ্যাপ নিলাম। এখানে হচ্ছে আমাদের আছে 2, এরপর হচ্ছে 4, আর হচ্ছে 6। আমাদের গ্যাপগুলো সমান করার জন্য আমরা 2 করে গ্যাপ নিয়েছি। ওকে, তাহলে এবার দেখো এখানে দাম কত, 1 2 3 4 পর্যন্ত আছে। দাম 1 টাকা হলে যোগান হচ্ছে -6। তাহলে প্রথম বিন্দুটা হবে এখানে। প্রথম বিন্দু কোথায় হবে? এখানে, এটাই হচ্ছে এই বিন্দু। দাম 2 টাকা হলে যোগান হচ্ছে -2, এটা হচ্ছে বি বিন্দু। দাম 3 টাকা হলে যোগান হলো +2, তাহলে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। দাম 4 টাকা হলে যোগান হচ্ছে +6, এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এই যে এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে যে রেখাটা হবে এটাই হচ্ছে আমাদের যোগান রেখা। এটাই হলো কি আমাদের যোগান রেখা। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। দেখো এখানে যোগান রেখা হচ্ছে আমাদের এরকম হবে যদি মাইনাস মান নেওয়া হয়। এই যে 10টাকে যদি আমরা মাইনাস নেই, কিন্তু যদি মাইনাস না নেই তাহলে হচ্ছে এই পাশে আর যাওয়ার প্রয়োজন হবে না। ক্লিয়ার? এটুকু সবাই আমরা বুঝতে পেরেছি। এটুকু সবাই বুঝতে পারলে ডান লেখো।
তাহলে এটার ব্যাখ্যা লেখাটা খুব ইজি, চিত্রের ব্যাখ্যা লেখাটা আমাদের জন্য খুব ইজি। কিভাবে লিখব? প্রথমে আমরা লিখব ভূমি অক্ষে কি নিয়েছি এবং লম্ব অক্ষে কি নিয়েছি। ঠিক আছে, চিত্রের ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব? ভূমি অক্ষে কি নিয়েছি এবং লম্ব অক্ষে কি নিয়েছি। দেখো আমরা ব্যাখ্যাটা শুরু করব কিভাবে, যে কোনো চিত্রের ব্যাখ্যা, যে কোনো চিত্রের ব্যাখ্যা লিখতে গেলে লিখব হচ্ছে উপরের চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ কিউডি কিউএস, ওকে, এবং লম্ব অক্ষে দাম পি নির্দেশিত। এরপর লিখব দাম যখন 1 টাকা, যোগান তখন কত হয়? -6 একক হয়, যা এ বিন্দুতে নির্দেশিত। এরপরে লিখব অনুরূপভাবে দাম কত? 2, 3 এবং 4 টাকা হলে চাহিদা যোগান বৃদ্ধি পেয়ে কত হয়? যথাক্রমে কত হয়? -2, এরপরে +2 ও এবং লিখি আমরা, তাহলে ঠিক এর মতো হয়ে যাবে, এবং 6 একক হয়, যা বি, সি ও ডি বিন্দুতে নির্দেশিত। এবার অতএব সুতরাং লিখবো বা ই করে লিখবো যে এ কমা বি কমা সি ও ডি বিন্দু যোগ করে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে রেখাটি পাওয়া যায় তাই যোগান রেখা। ওকে, সেটাই হচ্ছে কি যোগান রেখা। আর নিচে যাইলাম না, এটা আর লেখা যাবে না। ঠিক আছে, আর এখানে চিত্র নাম দিয়ে দিবা, চিত্র যোগান রেখা। তোমার প্রশ্ন কমপ্লিট। এইরকম ভাবে যদি প্রশ্ন লিখতে পারো তাহলে অনেক ভালো নাম্বার পাবা। ক্লিয়ার? তাহলে সবাই একটু কমেন্ট করো, আজকের ক্লাসটা সবাই একটু কমেন্ট করো। ক্লাসটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? আজকের ক্লাস বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? আচ্ছা, আমাদের আমার পড়ানো যদি তোমার অনেক ভালো লাগে তাহলে তুমি দয়া করে একটু হচ্ছে কি করো, একটু শেয়ার দিয়ে দাও, নিজের প্রোফাইল থেকে একটা শেয়ার দিয়ে দাও। এই কোর্সটা আমরা ফ্রি করাবো, একেবারে টোটালি ফুল চ্যাপ্টার। আমি এই যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমাদের দিয়ে যাব, প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 3টা ক্লাস আমি হলেও দিব, এবং তোমাদের পরীক্ষার আগে এই কোর্সটা কমপ্লিট করে দেব। এবং কেউ যদি ধারাবাহিকভাবে এই ক্লাসটা সম্পূর্ণ করে, তার আর কিচ্ছু পড়া লাগবে না। এই ক্লাসগুলো করে গেলেই তার হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এবং তোমাদের এরকম ভাবেই পড়ানো হবে। তো সুতরাং তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবার মাঝে কি করে দাও, একটু ক্লাসটা শেয়ার করে দিবা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবে, আশা নেই না ভাইয়া? ওকে, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং পেজে সবাই একটু ফলো রাখবা।
কখন কি আপডেট আসে সেই আপডেট অনুযায়ী সবাই ক্লাস জয়েন করবা, এবং চেষ্টা করব আমি শনি সোম বুধ এই 3 দিন ক্লাসটা রাখার জন্য। হ্যাঁ, 3 দিন হচ্ছে আমাদের রাতের 10টার দিকে ক্লাসটা থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।